হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? হোপ তোমরা বেশ ভালো আছো। আজকে আমরা ফিজিক্সের প্রথম ক্লাসটা নিব। ইউপিএফএসটি এর 17-18 সেশনে ফিজিক্সে যে প্রবলেমগুলো আসছে আমরা সেই প্রবলেমগুলো সলভ করব। স্পেশালি সেই প্রবলেমগুলো যেগুলো তোমাদের শর্ট সিলেবাসের আমাদের খুব একটা সময় নেই মানে বিইউপির প্রিপারেশন নেওয়ার জন্য। তো বিইউপির জন্য খুব একটা প্যানিক করো না, জাস্ট হচ্ছে ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা করে যাও আর বিইউপি কোশ্চেন ব্যাংকটা দেখে যাও। এই ক্লাসগুলো একবার 2x স্পিডে দেখে যাও জাস্ট। আর ভার্সিটি ভালো মতো করে যাও। আর কেমিস্ট্রির ক্ষেত্রে যদি সময় পাও তাহলে হাজারি স্যারের বই পাল্টায় যেও, কারণ প্রশ্ন তোমার মোটামুটি বিগত বছরের যে ভার্সিটি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে ওই টাইপেরই হবে, আহামরি হবে না। প্যানিক করে পরীক্ষাটা খারাপ করো না। তার কারণ হচ্ছে পরীক্ষা খারাপ হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে প্যানিক। যত বেশি প্যানিক করবা পরীক্ষা তোমার তত বেশি খারাপ হবে। আর তুমি যত ঠান্ডা মাথায় পরীক্ষা দিবা তত তোমার পরীক্ষা ভালো হবে, কারণ তোমার মোটামুটি একটা বেসিক আছে। আর বিউপিতে কিন্তু নেগেটিভ মার্ক আছে, নেগেটিভ মার্কটা কিন্তু বাজে রেখে লেভেলের একটা ইম্প্যাক্ট ফেলবে। তার কারণ হচ্ছে যদি বেশি বেশি দাগাইতে যাও, ধরো মানে শিওর না হয়ে দাগাইতে গিয়ে তুমি বেশি নেগেটিভ খাও, তাহলে কিন্তু হবে না, এটা মাথায় রেখো। প্রশ্ন যেহেতু সহজ হয়, চান্স পাওয়া কিন্তু টাফ। বাট তোমরা যদি মাথা ঠান্ডা রেখে ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা ভালো মতো পড়ে যাও, আমার বিশ্বাস তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এটা যে মেরিটেই হোক না কেন। বিউপিতে সিট কম, প্রথম মেরিটে বা দ্বিতীয় মেরিটে অনেকেই পায় না, বাট অনেকগুলা মেরিট যেহেতু দেয় বিউপি, চান্স পেতেই পারো যদি ভালো মতো পরীক্ষায় ডেলিভার করে আসতে পারো তোমার জ্ঞানগুলো। চলো আমরা শুরু করি আর কথা না বাড়াই। সনাতনী বলবিদ্যা মানে ক্লাসিক্যাল মানে তোমার মেকানিক্স যেটা আর কি, সনাতনী বলবিদ্যা মানে ক্লাসিক্যাল মেকানিক্স, ক্লাসিক্যাল মেকানিক্স ক্লাসিক্যাল মেকানিক্সে কোন দুটা জিনিসকে কনস্ট্যান্ট ধরা হয়? ধ্রুব বলতে কনস্ট্যান্ট ধরা হয়। আমরা জানি ক্লাসিক্যাল মেকানিক্স জিনিসকে ধ্রুব ধরা হয়, একটা হলো স্থান মানে স্পেস, আর একটা হচ্ছে কাল তার মানে হচ্ছে টাইম। স্পেস এবং টাইম এই দুইটা জিনিস হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্সে তোমার কনস্ট্যান্ট, কিন্তু তোমার এই যে যখন রিলেটিভিটি কনসিডার করবা টাইম কিন্তু তখন কনস্ট্যান্ট না, টাইম কিন্তু তখন সেখানে হয়ে যায় রিলেটিভ হয়ে যায়। বাট ক্লাসিক্যাল মেকানিক্সে বা ক্লাসিক্যাল ফিজিক্সে তোমার টাইমটা কিন্তু কনস্ট্যান্ট একটা ভ্যালু, এটা কিন্তু রিলেটিভ না। 20 নিউটন এবং 60 নিউটন মানের দুটি ভেক্টর রাশির মধ্যে 30 ডিগ্রি কোণ হলে রাশি দুইটির লব্ধির মান কত? এটা ভাই একদম সহজ একটা প্রবলেম। এটা সামান্তরিক সূত্রে তুমি লব্ধির মান বের করো। সামান্তরিক সূত্র দিয়ে কি করো, লব্ধির মান বের করো। আর ইকুয়াল টু কত হবে, একবার আমি মানে ওটা করে ফেলি। একটা বল 20 তার উপরে স্কোয়ার, আর একটা বল 60 তার উপরে স্কোয়ার প্লাস একটা বল ও আর একটা বল ইন্টু কস তাদের মধ্যবর্তী। এটা কত আসে? এটা আসে তোমার হচ্ছে 77.96। এটা হচ্ছে তোমার অপশন নাম্বার এ। প্রায় 1200 ফুট উচ্চতায় অবস্থিত বিমান হতে 1 কেজি ওজনের একটি বস্তুকে ছেড়ে দেওয়া হলো। প্রতি সেকেন্ডে কত গতিবেগে উহা পৃথিবী পৃষ্ঠের দিকে ধাবিত হবে? দেখো, এই অঙ্ক করার জন্য তোমার কোনো ডাটার, এখানে যে ডাটাগুলো দেওয়া আছে কোনো ডাটারই প্রয়োজন নাই, জাস্ট তোমার কনসেপ্টের দরকার। কোনো একটা বস্তুকে যদি একটা নির্দিষ্ট উচ্চতা থেকে তুমি ফ্রি ফল করাও মানে ছেড়ে দাও, তখন প্রতি সেকেন্ডে এর বেগ 9.8 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পায়। কেন পাই? কারণ অভিকর্ষ ত্বরণ হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে প্রতি সেকেন্ডে তোমার বেগ হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পাবে। বুঝাই যাইতেছে এটার অ্যান্সার হবে 9.8 মিটার পার সেকেন্ড। এইটা করার জন্য তোমার এখানে যে ডাটাগুলো দেওয়া আছে একটারও দরকার নেই। সুতার সাহায্যে এক টুকরা পাথর বেঁধে মেঝের সাথে 30 ডিগ্রি কোণে 26 নিউটন বলে টানা হচ্ছে। এতে পাথরটি সমবেগে গতিশীল আছে। পাথরটির ভর 10 কেজি হলে পাথর ও মেঝের মধ্যবর্তী গতির ঘর্ষণ গুণাঙ্ক কত? ওকে, চলো আমরা এটা একটু চেষ্টা করি। মেঝে ড্র করি, চলো। এটা হচ্ছে আমার মেঝে। মেঝের উপরে আছে ধরো ব্লক, পাথরটা, সরি ব্লক না পাথর বলি।
তো এখন তুমি এই পাথরে কি করছো, সুতা বাঁধছো। সুতা বাঁধছো কোন পজিশন থেকে দেখি আমরা, চলো। ধরো এই পজিশনে সুতা বেঁধে টানতেছো, এটা হচ্ছে তোমার এটার সাথে মানে ভূমির সমান্তরালে এটা 30 ডিগ্রি কোণ, মানে এই যে এটা মেঝের সাথে 30 ডিগ্রি কোণ, এটা হচ্ছে তোমার 30 ডিগ্রি। এখন বলছে এই বলের মানটা হচ্ছে 26 নিউটন। তুমি দেখো তাহলে পাথরের ওজনটা খাড়া নিচের দিকে কাজ করবে, পাথরের ওজনটা কি করবে, খাড়া নিচের দিকে কাজ করবে, এই বরাবর কাজ করবে তোমার mg। আর তলের প্রতিক্রিয়া বলো আর এই বরাবর কাজ করবে, আর এই বরাবর হচ্ছে এফ, এটা হলো থেটা। তাহলে এই বরাবর ফোর্সের যে উপাংশ সেটা হলো এফ কস 30। তাহলে এই বরাবর কত, এই বরাবর হচ্ছে এফ সাইন 30। বস্তু যেহেতু এই দিকে যাবে, কারণ ফোর্সের এই উপাংশ মানে বস্তুটা যেহেতু এই দিকে মুভ করবে, বস্তুটা যেহেতু এই দিকে মুভ করবে, দ্যাটস ওয়াই তোমার ঘর্ষণ বলটা তার বিপরীত দিকে কাজ করবে। ঘর্ষণ বল কাজ করবে কোন দিকে, এই বরাবর কাজ করবে। তো ঘর্ষণ বল ধরো এটা হচ্ছে এফ এস। এখন তুমি দেখো তুমি এখানে কি করবা, ফোর্স ব্যালেন্স করবা। এখানে তুমি কি করবা, ফোর্স ব্যালেন্স করবা। তো ফোর্স ব্যালেন্স করলে কি আসবে, দেখো ওয়াই অক্ষ বরাবর যদি তুমি ফোর্স ব্যালেন্স করো তাহলে সেক্ষেত্রে কি আসবে, এটা আসবে আর প্লাস এফ সাইন 30 ইকুয়াল টু হচ্ছে এমজি। এখান থেকে আর এর ভ্যালু বের করো, আর এর ভ্যালু কত হবে, আর এর ভ্যালু হবে তোমার mg মাইনাস এফ সাইন 30, এইটা হবে তোমার আর এর ভ্যালু। আর এক্স অক্ষ বরাবর কি করো, ব্যালেন্স করো। এক্স অক্ষ বরাবর ব্যালেন্স করলে কি হবে, এফ কস 30 ইকুয়াল টু হচ্ছে এফ এস। আর এফ এস সমান তুমি কি জানো, মিউ ইন্টু আর। এফ কস 30 ইকুয়াল টু হচ্ছে মিউ ইন্টু আর। এখানে আর এর ভ্যালু বসাও, এফ কস 30 ইকুয়াল টু হচ্ছে মিউ ইন্টু আর। আর এর ভ্যালু কি, আর এর ভ্যালু হচ্ছে mg মাইনাস এফ সাইন 30। এখান থেকে মিউ এর ভ্যালু কত, মিউ এর ভ্যালু হবে তোমার এফ এফ কস 30 ডিভাইডেড হচ্ছে mg মাইনাস এফ সাইন 30। বাকিটুকু তোমরা ক্যালকুলেট করে নিও কত আসে, কারণ এখানে এফ এর ভ্যালু কত, এখানে ভ্যালুগুলো আমি লিখে দিই। এফ এর ভ্যালু আসে হচ্ছে তোমার, এফ এর ভ্যালু বলা আছে 26 না, তো 26 নিউটন। আর ভরের দেওয়া ছিল 10 কেজি। তাহলে জি এর ভ্যালু কি বসাবা, কিছু বলা না থাকলে 9.8 বসাবা, করে মিউ এর ভ্যালুটা বের করে নিও। আশা করি পারবা তোমরা। এরপরে চলো, 60 মিটার উচ্চতা হতে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে। তার মানে গতিশক্তিটা তোমার বিভব শক্তির দ্বিগুণ হবে, এই তো। চলো আমরা সিস্টেমটা ড্র করে ফেলি। ধরো এটা এরকম, আর এটা ধরো তোমার এই উচ্চতা আমার দেওয়া আছে, এই উচ্চতা আমার দেওয়া আছে কত, 60 মিটার। এই উচ্চতা মানে ভূমি থেকে এই উচ্চতা হলো 60 মিটার। ভূমি এখান থেকে বস্তুটাকে ফেলে দেওয়া হয়েছে, ভূমি থেকে একটা সার্টেন উচ্চতায় তোমার হচ্ছে বলা হয়েছে যে গতিশক্তিটা বিভব শক্তির দ্বিগুণ বা বিভব শক্তি গতিশক্তির অর্ধেক। এই কন্ডিশনে আমি সেই কন্ডিশনটা ধরলাম। এইটুকু দূরত্ব তুমি ধরে নাও হচ্ছে এক্স, ভূমি থেকে এই দূরত্ব ধরে নাও হচ্ছে এক্স। এই পজিশনে তোমার এইটুকু দূরত্ব হলো 60 মাইনাস এক্স। এই যে পজিশনটা আছে এই পজিশনে ইপিটা কত, ইপিটা হচ্ছে mg x। আর ইকেটা কত, এটা হচ্ছে সে কতটুকু নিচে নামে আসছে, তার মানে কি mg t মাইনাস এক্স। শর্ত অনুসারে তোমার ইকেটা হচ্ছে আর ইপি এর দ্বিগুণ। তুমি কি করো, মান বসাও, mg t মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু mg x। ক্যালকুলেট করো, mg mg কেটে দাও, 60 মাইনাস এক্স ইকুয়াল টু 2x। এখান থেকে এক্স এর ভ্যালু আসে হলো মিটার। দেখো কত নাম্বার অপশানে আছে, এটা আমার আছে অপশান নাম্বার বিতে। অ্যান্সার হবে কি, বি।
আশা করি তোমরা এটা বুঝছো। এই ধরনের প্রবলেমগুলো শর্টকাট আছে, তুমি শর্টকাট দিয়েও করতে পারো, কোনো সমস্যা নাই। এই ধরনের প্রবলেমগুলো কিন্তু বিউপিতে আসে। পৃথিবীকে আর ব্যাসার্ধের একটি গোলক কল্পনা করলে যে উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মানের অর্ধেক হবে তা হলো। আচ্ছা, মানে বিষয়টা চিন্তা করো। এটা হচ্ছে যে পৃথিবী হচ্ছে আর ব্যাসার্ধের একটা গোলক, যে উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান এর নিজস্ব মানের অর্ধেক হবে তা হলো, মানে কোন উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান এর তোমার হচ্ছে স্বাভাবিক মানের অর্ধেক হবে সেটা বের করতে বলো। চলো, জি প্রাইম যেটা নির্দিষ্ট উচ্চতায় জি এর মান যেটা সেটা লিখি, জি এম ডিভাইডেড আর প্লাস এইচ হোল স্কোয়ার। স্বাভাবিক জি হচ্ছে জি এম ডিভাইডেড আর এর উপরে স্কোয়ার। এখন অনুপাত করো, জি প্রাইম ডিভাইডেড জি করো, এটা কি আসবে? জি এম কাটা যাবে, উপরে যাবে আর, নিচে যাবে আর প্লাস এইচ, তার উপরে স্কোয়ার। এটাকে এভাবে করো, তাই দাও, জি বাই জি প্রাইম করো, এটা হবে আর প্লাস এইচ ডিভাইডেড আর তার উপরে হোল স্কোয়ার। তো জি প্রাইমটা কি বলছে? জি এর অর্ধেক। জি প্রাইমটা হচ্ছে জি এর অর্ধেক, তাহলে কাটাকাটি করলে আসবে কি, উপরে যাবে 2। আর এটাকে যদি স্কোয়ার আসে তাহলে এটা এই পাশে আসলে রুট হবে, তাহলে √2 ইকুয়াল টু হবে 1 প্লাস এইচ ভাগ আর। এইখান থেকে এইচ এর ভ্যালু কত আসবে? এইচ এর ভ্যালু আসবে √2 মাইনাস 1 ইন্টু আর। দেখো তো কোথায় আছে, কত নম্বর অপশানে আছে এটা? এটা আছে অপশান নাম্বার এতে। ওকে, আমাদের যে ভার্সিটি ক্র্যাকার্স যে কোর্সটা আছে এটা নিয়ে একটু কথা বলি তোমাদের সাথে। আমাদের ভার্সিটি ক্র্যাকার্স কোর্সে, আর এটা বলতে পারো যে এটা রিভিশন টাইপের কোর্স। এই কোর্সটা হচ্ছে তাদের জন্য যারা ধরো অনেক বেশি হতাশ হয়ে গেছো পড়াশোনা নিয়ে, ঠিকমতো আগে হয়তো পড়াশোনা করতে পারো নাই, বাট এখন ভালো করার চেষ্টা করতে চাইতেছো, যে ভাই ভালো করতে চাই, তাদের জন্য আমাদের এই কোর্সে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ পড়াবো। এই কোর্সে তোমার হচ্ছে 3টা স্টেপে পড়ানো হবে, বা 3টা স্টেপে সবকিছু করা হবে। প্রথম স্টেপে যেটা হচ্ছে তোমার থিওরি ক্লাস। এই থিওরি ক্লাসে আমরা পড়াবো হচ্ছে তোমার এমসিকিউ সলভ করার জন্য কী কী লাগবে সেইটা, প্লাস হচ্ছে বেশি বেশি রিটেন প্রবলেম সলভ। কারণ তোমরা রিটেন নিয়ে অনেক প্যারা খাও আমরা জানি, আর রিটেন প্রবলেম সলভে আমরা চেষ্টা করব যাতে করে তোমাদের যে টাইপের প্রবলেমগুলো তোমার ঢাকা ভার্সিটিতে গত কয়েক বছর আসছে ওই টাইপের জিনিসগুলো বেশি ফলো করার আর কি রিটেন ক্লাসগুলোতে। আর পরের যে স্টেপটা সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ। আমরা কোশ্চেন ব্যাংক সলভে উদ্ভাসের যে মাস্টার প্রশ্ন ব্যাংকটা আছে ভার্সিটির, এটার প্রত্যেকটা প্রবলেম ধরে ধরে করাবো। আর এটার স্পেশালিটি হচ্ছে আমরা এই কোশ্চেন ব্যাংকটার প্রশ্নগুলা ক্যালকুলেটর ছাড়া করানোর চেষ্টা করব। আমরা যখন অঙ্কটা করাবো তখন চেষ্টা করব যে আমরা ক্যালকুলেটর না ইউজ করে কিভাবে এই জিনিসটাকে অ্যান্সার করতে। এটা কিন্তু খুবই একটা প্লাস পয়েন্ট। যারা হ্যান্ড ক্যালকুলেশনে প্যারা খাচ্ছ তারা কিন্তু এই কোর্সে এনরোল করতে। আর 3 নাম্বার হচ্ছে এক্সাম। এক্সাম তো ভাই নিতেই হবে। আমাদের এই কোর্সের কোর্স ফি হচ্ছে 1000 টাকা। বর্তমানে তোমার হচ্ছিল প্রথম 200 জনের জন্য এই কোর্স ফি হচ্ছে 800 টাকা। তোমরা 800 টাকায় ভর্তি হতে চাইলে হচ্ছে আমাকে নক করতে পারো, আমার আইডিটা হচ্ছে এখানে মেনশন করে দেওয়া থাকবে। আর এই কোর্সের ক্লাস শুরু হয়ে গেছে 2 তারিখে, ডিসেম্বরের 2 তারিখে ক্লাস শেষ হবে 5 তারিখে। আর এরপরে হবে পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল আর মডেল টেস্ট। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে, ভাইয়া এই কোর্সটা কি শুধু ঢাকা ভার্সিটির জন্য? তো হচ্ছে না, আমাদের এই কোর্সের সার্ভিস তোমাদের চলতে থাকবে তোমাদের শেষ পরীক্ষা হওয়ার আগ পর্যন্ত। যেমন ধরো কৃষিগুচ্ছ বা জিএসটি, এগুলা পর্যন্ত আমরা তোমাদেরকে পড়াতে থাকবো। যেমন ধরো জিএসটির কোশ্চেন সলভ, মানে কৃষি যে ইয়েটা আছে ওটার কোশ্চেন সলভ সহ অনেক কিছু তোমাদেরকে আমরা প্রোভাইড করব। ঠিক আছে? আমাদের এই কোর্সে ক্লাস নিবে, আমি ক্লাস নিব রসায়ন এবং পদার্থবিজ্ঞান প্রথম পত্র, আর তোমাদের প্রান্ত ভাইয়া ক্লাস নিবে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র এবং ম্যাথ। তো তোমরা যারা এখনো প্যারা খাচ্ছ যে ভাইয়া আমাদেরকে একটা চান্স পেতে হবে, এখনো ঠিক পারিনি, অনেক গ্যাপ, পারো ইনশাল্লাহ তোমাদেরকে মেন্টরশিপ যা প্রোভাইড করা দরকার সেটা আমরা প্রোভাইড করার চেষ্টা করব। চলো আমরা পরের অঙ্কগুলো করে ফেলি। সরল দোলকের একটি সরল দোলক যার দৈর্ঘ্য অন্য একটি সরল দোলক বি এর 4 গুণ, তার মানে আর এল এ ইকুয়াল টু হচ্ছে 4LB। বি এর পর্যায়কাল 2 সেকেন্ড হয়, মানে ইকুয়াল টু 2 সেকেন্ড হলে এ এর পর্যায়কাল কত? এ ইকুয়াল টু হোয়াট? এখানে কোন সূত্র অ্যাপ্লাই করবা? এই সূত্র, টিএ বাই টিবি
ইকুয়াল টু স্কোয়ার রুট অফ LA বাই LB। টি এর মান বের করবা, টিবি এর ভ্যালু হচ্ছে 2 সেকেন্ড, আর এখানে মান বসাও। এল এর ভ্যালু হচ্ছে 4 LB, তাহলে LB LB কাটা শুধু 4 থাকবে, তাহলে তোমার টি এর ভ্যালুটা হবে 4 সেকেন্ড। অপশন নাম্বার বি নাম্বারটা হচ্ছে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার। কোনো বস্তুর কম্পাঙ্ক আরোপিত পর্যায়বৃত্ত কম্পনের বা আরোপিত পর্যায়বৃত্ত স্পন্দনের কম্পাঙ্কের সমান হলে কি ঘটবে? ভালো মতো মাথায় রেখো যে প্রত্যেকটা বস্তুর একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আসে, মানে প্রত্যেকটা বস্তুর কি আছে, একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আছে। এই ফ্রিকোয়েন্সি আর এই বস্তুর উপরে যদি একটা পর্যায়বৃত্ত কম্পন অ্যাপ্লাই করা হয় বা পর্যায়বৃত্ত একটা স্পন্দন যদি অ্যাপ্লাই করা হয়, তাহলে ওই ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আর ওই স্পন্দনের ফ্রিকোয়েন্সি দুইটা যদি সেম হয়ে যায় তখন তৈরি হয় রেজোন্যান্স বা অনুনাদ। তখন তৈরি হয় কি বলতো, রেজোন্যান্স বা অনুনাদ। দেখবা আর্মিরা যখন মার্চ করে, মানে ওই যে লেফট রাইট এটা করে, দেখবা ওরা রাস্তার উপরে মার্চ করে কিন্তু কোনো ব্রিজের উপরে কিন্তু মার্চ করে না। কেন করে না জানো? ব্রিজের যে ন্যাচারাল যে ফ্রিকোয়েন্সিটা আছে ওইটা আর ওই আর্মিদের মার্চের ফ্রিকোয়েন্সি, মানে আর্মি যখন মার্চ করতেছে তখন একটা কি হচ্ছে, পর্যায়বৃত্ত কম্পন তৈরি হচ্ছে বা পর্যায়বৃত্ত একটা স্পন্দন তৈরি হচ্ছে। এই দুইটার কম্পাঙ্ক যদি সেম হয়ে যায় তাহলে ওই ব্রিজটা কোলাপস করার একটা সম্ভাবনা থাকে, কারণ এই দুটা কম্পাঙ্ক সেম হয়ে গেলে রেজোনেন্স তৈরি হয়, তখন এখানে একটা কোলাপস করার সম্ভাবনা থাকে। দ্যাটস ওয়াই আর্মিরা যখন মার্চ করে দেখবা রাস্তায় মার্চ করে কিন্তু ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় তারা স্বাভাবিকভাবে হেঁটে যায় আর কি। এটা অ্যান্সার হবে হচ্ছে অনুনাদ। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের চাপ হচ্ছে এত, 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের চাপ কত? দেখো এখানে আয়তনের কথা বলাই হয় নাই, তার মানে আমি কি ধরবো, আয়তনটাকে কনস্ট্যান্ট ধরবো। আয়তন যদি আমি কনস্ট্যান্ট ধরি তাহলে আমি কোন সূত্র অ্যাপ্লাই করবো, গ্যাসের কোন সূত্র, এই সূত্র P1/T1 ইকুয়াল টু হচ্ছে P2/T2। P1 এর ভ্যালু কত ভাই, এইটা 3 × 10⁵। T1 এর ভ্যালু কত, 0 ডিগ্রি, তার মানে হচ্ছে কেলভিনে 273 কেলভিন। T2 এর ভ্যালুটা বের করবা, T2 এর ভ্যালু 60 ডিগ্রি, 60 এর সাথে 273 যোগ করলে কত হয়, 333 কেলভিন। এখান থেকে তুমি P2 এর ভ্যালুটা বের করো। P2 এর ভ্যালুটা আসে 3.66 ইন্টু 10⁵ প্যাসকেল। অপশন নাম্বার এ। একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার প্রমাণ চাপে গলিত বরফে 2 ডিগ্রি সেলসিয়াস এবং শুষ্ক বাষ্পে 98 ডিগ্রি সেন্টিগ্রেড পাঠ দেয়। থার্মোমিটার 30 ডিগ্রি সেলসিয়াস পাঠ দিলে প্রকৃত তাপমাত্রা কত সেটা বের করতে বলবো। এই প্রশ্নটা নিয়ে একটু ভাবো তোমরা। দেখো, তার মানে এখানে যে থার্মোমিটারের কথা বলা হয়েছে এটা একটা পাগলা থার্মোমিটার, মানে সে ভুলভাল রিডিং। কারণ গলিত বরফে তোমার রিডিং দেওয়ার কথা হচ্ছে 0 ডিগ্রি, এ হালাই কি দিছে, এ দিছে হচ্ছে তোমার 2 ডিগ্রি। তার মানে কি পাগল, থার্মোমিটারটা হচ্ছে পাগলের পাগল। শুষ্ক বাষ্পে স্বাভাবিক থার্মোমিটার তাপ দেওয়ার মানে তোমার রিডিং দেওয়ার কথা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, এই এই কত দিছে, 98 দিছে। এখন বলছে এই পাগল যদি 30 ডিগ্রি তাপমাত্রা রিডিং দেয় তাহলে আসলে এক্সাক্ট তাপমাত্রাটা কত সেটা বের করতে হবে। বাম পাশে রাখবা পাগলটাকে আর ডান পাশে রাখবে সুস্থটাকে, ঠিক আছে? কনসেপ্ট ওইটাই, নির্দিষ্ট তাপমাত্রা মাইনাস হচ্ছে বরফ বিন্দুতে তাপমাত্রা। তার পাগলের বরফ বিন্দুতে তাপমাত্রা কত, 2 ডিগ্রি। তারপর নিচে নিয়ে আসবা কি, আমার বাষ্প বিন্দুতে তাপমাত্রা, পাগলের বাষ্প বিন্দুতে তাপমাত্রা কত, 98, আর মাইনাস হচ্ছে বরফ বিন্দুতে তাপমাত্রা, বরফ বিন্দুতে তাপমাত্রা পাগলের কত, 2। স্বাভাবিক যেটা, স্বাভাবিক তাপমাত্রা, ওই যে স্বাভাবিক তাপমাত্রা থেটা মাইনাস হচ্ছে বরফ বিন্দুতে তাপমাত্রা, যেটা সুস্থ বরফ বিন্দুতে তাপমাত্রা কত দিবে, 0। তারপরে কি তোমার বাষ্প বিন্দুতে তাপমাত্রা, তার মানে কি 100 মাইনাস হচ্ছে বরফ বিন্দুতে তাপমাত্রা। এখন এখানে করো, দেখো এই থেটা হলো 30 ডিগ্রি, এটা হলো থিটা পাগল আর এটা হলো স্বাভাবিক, ঠিক আছে? তাহলে এখন চলো মান বসাই দাও। এটা পাগল হলো 30 মাইনাস 2 ডিভাইডেড হচ্ছে 96 ইকুয়াল টু হচ্ছে তোমার স্বাভাবিক, এটা হচ্ছে 100। ক্যালকুলেট করো কত আসে, প্রকৃত তাপমাত্রা কত আসে। প্রকৃত তাপমাত্রা আসে
9.16 ডিগ্রি সেলসিয়াস। অপশন নাম্বার ডি। একটি জলপ্রপাত 100 মিটার উপর থেকে একটি জলপ্রপাতে 100 মিটার উপর থেকে পানি নিচে পতিত হয়। উপরে ও নিচের পানির তাপমাত্রার পার্থক্য। এখানে যেহেতু এফিসিয়েন্সির বিষয়টা নাই, তার মানে আমি ধরে নিব যে পানির টোটাল শক্তিটাই তাপ শক্তিতে রূপান্তরিত হয়। জলপ্রপাতে যখন এই অবস্থায়, ধরো জলপ্রপাত চিন্তা করি আমরা, এইখানে ধরো আমার জলপ্রপাতের একদম শীর্ষবিন্দু, এইখান থেকে মাটিতে কি করতেছে, পানি পড়তেছে, এই পজিশনে শক্তি ছিল কি mgh। এখানে যদি এফিসিয়েন্সির কথা বলা নাই, তার মানে কি টোটাল শক্তিটা আমার পানির তাপমাত্রা বৃদ্ধি করছে। পানির তাপমাত্রা বৃদ্ধি করছে, এখানে শক্তি ট্রান্সফার হয়েছে ms ডেল থিটা। আমি বলতে পারি mgh আসলে কিসে কনভার্ট হয়েছে, ms ডেল থিটাতে কনভার্ট হয়েছে। তার মানে পানির বিভব শক্তিটা পানির তাপমাত্রা বৃদ্ধি করছে। কেটে দাও, এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 9.8। এইচ হলো জলপ্রপাতের উচ্চতা 100 মিটার। পানির এস এর মান কত, 4200, আর ডেল থিটা হচ্ছে তাপমাত্রা কত বৃদ্ধি পাবে। তার মানে জলপ্রপাতের এই বিন্দু আর এই বিন্দুর পানির তাপমাত্রার পার্থক্যটা কত হবে, সেটা হলো ডেল থিটা। এখানে ডেল থিটার ভ্যালু বের করো। ডেল থিটার ভ্যালু বের করলে তোমার আসে 0.233 ডিগ্রি সেন্টিগ্রেড। 0.233 কোথায় আছে, এটা আছে 0.234, তাহলে এই 0.4 হচ্ছে অ্যান্সার। এই প্রবলেমটা দেখো, এইটা খুবই ভালো একটা প্রবলেম ছিল। আমার কাছে মনে হয়েছে যতগুলো প্রবলেম আমি দেখছি, এই প্রবলেমটা হচ্ছে সবচেয়ে কঠিন। এটা ছাড়া আমি আর কঠিন প্রবলেম দেখি নাই। এটা কঠিন বলতে তোমার একটু মানে ম্যাথমেটিক্যাল একটু নলেজ লাগবে, তাহলে হয়তো পারবা না আর। দেখো, একটি বিন্দু থেকে একটি সরল রেখা প্রতি 1 মিটার পর পর অসীম সংখ্যক 1 কুলম্বের চার্জ রাখা হলে ওই বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত নিউটন পার কুলম্ব। তার মানে আমি তোমাকে বলি আর কি, এটা একটা বিন্দু, এটা হচ্ছে একটা বিন্দু, চিন্তা, এটা হচ্ছে একটা বিন্দু, ঠিক আছে। এরপরে একটা সরলরেখা ড্র করো এই বিন্দু থেকে, এই যে ধরো সরলরেখা ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত একটা সরলরেখা তুমি এখানে ড্র করলা। ওকে, খুবই ভালো কথা। এরপরে 1 মিটার পর পর তুমি একটা করে চার্জ স্থাপন করো। 1 মিটার পর পর কি করে, একটা করে চার্জ স্থাপন করো। এখানে 1 কুলম্বের একটা চার্জ আছে, এর 1 মিটার পরে আরেকটা 1 কুলম্বের চার্জ আছে, 1 মিটার পরে এখানে আরেকটা 1 কুলম্বের চার্জ আছে, 1 মিটার পরে আরেকটা 1 কুলম্বের চার্জ আছে, এটার 1 মিটার পরে আরেকটা 1 কুলম্বের চার্জ আছে। এরকম করে চলতেই আছে, ইনফিনিটি পর্যন্ত চলতেই আছে। তাহলে এখন খেয়াল করে দেখো যে আমার বের করতে বলছে, এই ধরো এটা ও বিন্দু, এই ও বিন্দুতে আমার প্রাবল্য বের করতে হবে। ও বিন্দুতে প্রাবল্যটা আসলে হবে কি বলো, ও বিন্দুতে প্রাবল্য ই ইকুয়াল টু হবে এটা 1/4πε0। সবগুলা চার্জের মান যেহেতু সমান, তার মানে কি কিউ, তাহলে কিউটা বার করে নাও। তারপরে হবে কি 1 এইটুকু দূরত্ব কত 1, তাহলে 1 এর উপরে স্কোয়ার প্লাস, এখন এইটুকু দূরত্ব নিতে হবে, এই দূরত্ব কত, যেহেতু 1 মিটার পর পর ছিল, তাহলে এটা 1 মিটার, এটাও 1 মিটার, সবগুলো 1 মিটার, তাহলে দূরত্ব কি, প্রথমে হবে 1 মিটার, তারপরে হবে 2 মিটার, তারপরে হবে কি 3 মিটার, তারপরে হবে কি 4 মিটার, তারপরে হবে কি 5 মিটার, এরকম করে চলতেই থাকবে ইনফিনিটি পর্যন্ত। তাহলে আমার ই এর মানটা কত আসবে, চলো আমরা দেখি এর মানটা কত আসে। 1/4πε0 এর ভ্যালু কত, 9 × 10⁹, আর কিউ এর ভ্যালু কত 1, আর এখানে চলতেই আছে এটা কি 1/1 এর উপরে স্কোয়ার প্লাস 1/2 উপরে স্কোয়ার, এক লাইন বেশি করতে, 3 এর উপরে স্কোয়ার, 4 এর উপরে স্কোয়ার, ডট 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 ইনফিনিটি পর্যন্ত চলতে আছে। এটাকে আমি এইভাবে লিখতে পারি 9 × 10⁹, সামেশন অফ 1/n এর উপরে স্কোয়ার, n এর ভ্যালু শুরু হয়েছে 1 থেকে শেষ হয়েছে ইনফিনিটি পর্যন্ত। এটা কিন্তু আমরা লিখতে পারি এটাকে, এই যে সামেশন, এই সামেশনের যে তোমার হচ্ছে হলো টোটাল যে ভ্যালুটা, এই ভ্যালুটা আসে এরকম। তোমরা মোটামুটি এটা জানো, আমি এটা নিয়ে বিশাল ডিসকাস করতে চাচ্ছি না। এটার সামেশন আসে এরকম π² / 6, এটা হচ্ছে এটা সামেশন আসে।
কিভাবে আসে এটা একটু দেখে নিও। আমি এই ম্যাথসের এই জিনিসগুলোতে আর ডিটেলসে যাচ্ছি না। এটা দেখাইতে গেলে আমার ধরো ক্লাসের লিঙ্ক বেড়ে যাবে। আমি চাই না ক্লাসের লিঙ্ক বাড়তে। তোমরা এটা নিয়ে একটু সার্চ করে ইউটিউবে তাহলে পেয়ে যাবে। এটা খুবই ধরো যে কমন টাইপের একটা প্রবলেম, এমন না যে খুব কঠিন প্রবলেম। এটা ক্যালকুলেট করো। এটা পাই স্কোয়ার বাই 6 এর ভ্যালু কত আসে? পাই স্কোয়ার বাই 6 এর ভ্যালু আসে, আচ্ছা বসাই দাও তুমি মানগুলা। এটা মানগুলা বসাই দিলে তোমার 1.47 সামথিং কিছু, 1.47 ইন্টু 10 টাইপের, 1.47 ইন্টু 10 এই টাইপের আসে আমার। তোমরা একটু করে দেখো কত আসে। এই যে অপশন নাম্বার ডি তাহলে আমার এখানে মিলে যাচ্ছে, এই ডিটা হচ্ছে অ্যান্সার। 12 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মানে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান কত? ওকে, এটা একটা ভালো প্রবলেম। চলো, এই 6 আর 12 হচ্ছে প্যারালালে আছে। এটা যদি প্যারালাল থাকে, ওকে, এই 6 আর 12 কি প্যারালাল আছে তাই না? 6 আর 12 যদি প্যারালাল থাকে তাহলে এটা প্যারালাল করলে আসবে হচ্ছে তার, তার এখানেও কি তার, তো 12 ভোল্ট। এই দুটা যেহেতু সিরিজে আছে তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি, তার আর 4 যোগ করলে কত হয়? 8। এটা 12 ভোল্ট, 8 ওহম। আমার আয়ের মানটা কত? আয়ের মানটা হবে 12 ডিভাইডেড 8, দ্যাট মিনস হচ্ছে 1.5 এম্পিয়ার। এই যে 1.5 এম্পিয়ার এটা এই ভিতর দিয়ে পাস করতেছে, এইখানে এসে দুই ভাগে ভাগ হয়ে গেছে। একটা ধরো I1 হইছে আর আরেকটা হইছে কি I2। আমার I1টা বের করতে হবে। I1 বের করার জন্য আমি কি করব? কারেন্ট ডিভাইডার যে রুলটা আছে সেই রুলটা ফলো করব। I ইন্টু বিপরীত রোধ ডিভাইডেড হচ্ছে রোধ দুইটার যোগফল। এটা কত আসবে? 1.5 ইন্টু 1/3, আলটিমেটলি 0.5 এম্পিয়ার আসে। দেখো তো 0.5 কত নম্বর অপশানে আছে? এটাই কারেক্ট অ্যান্সার। 1 ওহম, 2 ওহম এবং 3 ওহম এর তিনটি রোধকে সমান্তরালে সংযুক্ত করা হলো, তুল্য রোধ কত? এটা হলো বিগেস্ট জোকস টাইপের একটা হচ্ছিল তোমার কোশ্চেন। এটা যদি কেউ না পারো তো ভাই আর পড়াশোনা করারই দরকার নেই। টু বি অনেস্ট, তুমি যদি এটা না পারো পড়াশোনা করার আর দরকার নেই। এটা কি 1 প্লাস মানে 1/1 প্লাস 1/2 প্লাস 1/3, আর বের করতে বলছে কি তুল্য রোধটা, তার পি ইকুয়াল টু হবে কি 1 প্লাস হাফ প্লাস 1/3 তার উপরে কি ইনভার্স 1। অ্যান্সার কত হবে করে নিও, আমি আর করালাম না। এটা করালে তোমাদেরকে অপমান করানো হবে। 6/11 প্রবলি অ্যান্সার আসবে, করে নিও। 1 বছরে আলো কত দূরত্ব অতিক্রম, তার মানে এটা তুমি এরকম করে করবা, এস ইকুয়াল টু ভিটি। তো আলোর বেগ কত? 3 ইন্টু 10⁸। 1 বছর মানে কি 365 দিন, আর একদিনে কত সেকেন্ড? ৮৩,৪০০। গুণ করলে আসে কত? 9.46 10⁻15 মিটার। সবগুলো কিলোমিটারে দেওয়া আছে, তাহলে 9.46 10⁻12 কিলোমিটার। দেখো তো কোনটা আছে, কাছাকাছি আছে হচ্ছে দিন। 10 AMU ভরের সমতুল্য শক্তি ইলেকট্রন ভোল্টে কত হবে? দেখো 10 AMU এটা হচ্ছে একটা ভর, ঠিক আছে, এটা হচ্ছে একটা ভর। তাহলে ভরটাকে প্রথমে কেজিতে কনভার্ট করে নাও। ভরটাকে তুমি প্রথমে কি করবা? কেজিতে কনভার্ট করে নাও। 1 AMU সমান হচ্ছে 1.67 ইন্টু 10⁻⁻2 কেজি। আর ভরকে যদি শক্তিতে রূপান্তর করো তাহলে আইনস্টাইনের বিখ্যাত ফর্মুলা এমসি অ্যাপ্লাই করে দাও। 10 ইন্টু 1.67 10⁻⁻27 ইন্টু ইন্টু 10⁸8 তার উপরে স্কোয়ার। এখানে যে এককটা আসবে সেটা হচ্ছে জুলে, বাট তোমাকে বের করতে হবে কি ইলেকট্রন ভোল্টে। জুলকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করার জন্য কত দিয়ে ভাগ করবা? 1.60 10⁻19 দিয়ে ভাগ করবা, তাহলে এককটা আসবে কি ইলেকট্রন ভোল্ট। এটা চলে আসবে কিসে? ভোল্টে, ইলেকট্রন ভোল্ট। আর এটার অ্যান্সার আসে হচ্ছে তোমার 9.39, একটা আসে 9.39 ইন্টু 10⁻9 ইলেকট্রন ভোল্ট। দেখো কাছাকাছি কোনটা আছে? 10⁻9 9.34।
এইটা হলো অ্যান্সার। গোলকের আয়তন পরিমাপের সূত্র ছোটবেলা থেকে শিখে আসতেছো। গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। তো তোমাদের আমি আগেও বলতেছি ইউপিতে একেবারে আহামরি কঠিন প্রবলেম দেয়, বেসিক কনসেপ্ট ঠিক থাকে। 18টাও পারতে পারো, 15টা প্লাস পারবা একদম মিনিমাম আমাদের বেসিক যদি। তো বিওপির সবচেয়ে বড় সমস্যা ভুল না হয় সে সার্কুলারে যেটা দেখলাম হয় 0.5 হচ্ছে নেগেটিভ। কেয়ারফুল থাকো, নেগেটিভ কিন্তু অনেক বেশি। ধরো 2টা বা 3টা নেগেটিভ খাইলে তোমার 1.5 মার্ক। চেষ্টা করবা কেয়ারফুলি অ্যান্সার, আর প্রশ্নটা ভালো মতো পড়ে তারপর অ্যান্সার। আর আরেকটা জিনিস, কেমিস্ট্রি ফিজিক্স মনে হয় না খুব একটা বড় থ্রেট হবে তোমাদের ক্ষেত্রে। এফএসটি ইউনিটের জন্য ম্যাথ কোশ্চেন কমেন্ট করতে, বাট যে কোনো কম্পিটিটিভ এক্সামে সবচেয়ে বড় প্রবলেম কিন্তু ম্যাথই হয়। যত ভালো ম্যাথই পারো না কেন কম্পিটিটিভ এক্সামগুলোতে বড় থ্রেট কিন্তু ফিজিক্স এবং কেমিস্ট্রি পড়ার পাশাপাশি ম্যাথটাও ভার্সিটি কোশ্চেন করে ফেলো। আশা করি তাহলে তোমরা ভালো একটা এক্সাম দিবা, চান্সও পাবা। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।